এবং যে স্বাধীনতার বিনিময়ে এই সংবিধান তৈরি হয়েছে, এই দেশ গঠিত হয়েছে, সেই স্বাধীনতা রক্ষারেই আরেকটা যুদ্ধ হিসাবে ইতিমধ্যে দেশের মানুষ তার শপথ গ্রহণ করছেন। কাজে সেখানে এবারের লড়াই এটা বিজেপি এবং তার শরিক দল ভার্সাস বা তার বিরুদ্ধে ২৭টা রাজনৈতিক দল, তার নাম আছে ঠিক, শুধু এই ২৭টা রাজনৈতিক দলের লড়াই হিসাবে সীমাবদ্ধ না। এ লড়াইয়ে দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিক, গণতন্ত্রপ্রেমী নাগরিক, ধর্মনিরপেক্ষ শক্তি, যাদের পূর্বসূরীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই দেশের স্বাধীনতা হাসিল করেছে, তারা তাদের সমস্ত পার্থক্য বলে, কর্মসূচিগত বিরোধ বা দূরত্ব বলে একসাথে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এক মঞ্চে। যদি তা না হয়, গত 10 বছর আমরা কি দেখেছি? বিস্তারিত বলার সুযোগও নেই, আশা করি কোনো প্রয়োজনও নেই। 2014 সালে নরেন্দ্র মোদী বা তাদের দল ভারতীয় জনতা পার্টি কিভাবে ক্ষমতা এসেছিল? দেশের যুব সমাজকে বলেছিল, তোমাদের বছরে 2 কোটি করে চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি দেব। এদেশের অন্নদাতা কৃষক, তাদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে আর তোমাদের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্য দাম হয়, শুধু একটা দাম ঘোষণা করে দেওয়া না, আইন তৈরি করে যেই সরকারে আসুক যাতে এই দেশের কৃষকরা তাদের আর আত্মহত্যা না করতে হয়, তাদের জন্য সে সুযোগ তৈরি করে দেব। আর কি বলা হয়েছিল? এ যাবৎ এ দেশ থেকে কালোবাজারিরা, দুর্নীতিবাজরা, যারা দেশের জনগণের টাকা চুরি করে, ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছে, লক্ষ লক্ষ টাকা উজাড় করে নিয়ে গেছে, সব টাকা উদ্ধার করে 100 দিনের মধ্যে তোমাদের পকেটে, তোমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আর দেশের মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সংসার দ্রব্যমূল্যের আগুনে যারা জ্বলছে যাচ্ছিল, এদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল সমস্ত জিনিসের দাম কমবে। ভোট হয়েছিল, তারপরও মাত্র 100টা ভোটের মধ্যে 31টা ভোট পেয়ে আজকে যে দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছে আলাদা আলাদা লড়াই করার জন্য, সেই ভোট ভাগ হয়ে গিয়ে মাত্র 31% ভোট পেয়ে তারা সরকারে গেছে। কিন্তু বন্ধুরা, সেই 14 সালের পর মোদী সরকারের 5 বছরের মেয়াদে, তারপর 5 বছর শেষে 2019-এ আবার ভোট হলো। সেই 5 বছরে তো সেই বেকারদের চাকরি, কৃষকদের ঋণ মুকুব, জিনিসপত্রের দাম কমানো,
15 লক্ষ টাকা দ্বিতীয়বার কি দিল্লি, কি ধর্মনগর, কি ত্রিপুরা বা কি আসাম, দেশের কোন জায়গা থেকে কোন নেতা, প্রধানমন্ত্রীও নন, তাদের দলের নেতা, আপনাদের ধর্মনগর শহরে যিনি আজকে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনিও এই কথাগুলো কোথাও উচ্চারণ করেননি। কিন্তু সেই নির্বাচন, অর্থাৎ গেল নির্বাচন, আবার জিতে আসতে হবে, আবার ক্ষমতায় ফিরতে হবে। আপনারা দেখেছেন আরো বড় জঘন্য ষড়যন্ত্র বিগত 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কাশ্মীরে একটা জায়গাতে আমাদের সিআরপিএফ জওয়ানদের উপরে বিরাট হামলা হয়ে গেল। 40 জন বীর জওয়ান বীর গতি পেয়ে গেল। সারা দেশে সহানুভূতির একটা জোয়ার তুলে দিল। সেইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের জ্বালা, শ্রমিকদের জ্বালা, এগুলোকে ভুলিয়ে দিয়ে আবার 5 বছরের জন্য সরকার আসলো। 10টা বছর পার হয়ে গেছে। আমরা কি প্রত্যক্ষ করেছি? মোদী সরকার একটি ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতি পালন করেনি। আমরা ত্রিপুরাজ্যের মানুষ এটা আরো কাছে থেকে, আরো প্রত্যক্ষভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আমরা তার সাক্ষী। এখানে 2018-র বিধানসভা আসলো, ত্রিপুরার মানুষকে বোঝানো হলো দিল্লিতে মোদী সরকার আসলেও, বিজেপি সরকার তৈরি হলেও তাদের প্রতিশ্রুতি ত্রিপুরাজ্যের মানুষের কাছে যদি সহজলভ্য করতে হয়, তাদের হাতে যদি তুলে দিতে হয়, এখানে বামপন্থী সরকার থাকলে হবে না। সে সরকার যতই ভালো কাজ করুক, দিল্লি সরকারের সুযোগ সুবিধা এখানে আসবে না। 2018-তে একই কায়দায় আমাদের সামনে রাখা হলো নতুন করে ভিশন ডকুমেন্ট, 299টা প্রতিশ্রুতি। এগুলি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। এ রাজ্যের ঘরে ঘরে চাকরি হবে। এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে। এ রাজ্যে গ্রামে যারা রেগা কাজ করেন, শহরে যারা টুয়েব কাজ করেন, প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমাণে তারা এই মজুরি পাবেন, দ্বিগুণ পরিমাণে তারা শ্রম দিবস পাবেন। এই ত্রিপুরাজ্যের সব জেলায় জেলায়, সব মহকুমাতে কলকারখানা স্থাপন হবে। এই ত্রিপুরাজ্যকে হীরায় মরিয়ে দেওয়া হবে। 3 বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে। বন্ধুরা, মোদী সরকারের সে আছে দিন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর ত্রিপুরাজ্যের ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিশ্রুতি গত 10 বছরে বা ত্রিপুরাজ্যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর গত 6 বছরে তার স্বাদ আমরা কিভাবে পাচ্ছি? বৈষয়িক দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, শহরের হোক বা গ্রামের কাজ, বেকার যুবকদের চাকরি, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়া, এ রাজ্যের শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হওয়া, এগুলো কিচ্ছু হয়নি। কিন্তু গত 6 বছরে ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার,
স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চাষ বাস করে খাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, এ রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বুলণ্ঠিত হয়েছে। আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী। সর্বশেষ আজকের পত্রপত্রিকা দেখেছেন, এই সারা দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন স্থাপনের, সংবিধান রক্ষার জন্য এই ভোটকে অন্যতম ভোট হিসাবে সারা দেশের মানুষ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে, আমাদের রাজ্যের পশ্চিম আসনে গতকাল ভোট গেছে। আজকে পত্রিকা নিচে সকলে দেখেছেন। 19 তারিখ ভোট, 17 তারিখ বিকাল 4 ঘটিকায় সরব প্রচার শেষ। 17 তারিখ বিকাল থেকেই বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়া, ছোট্ট ত্রিপুরাজ্য কোন দলের, যে দলের প্রার্থী হন, কোন বুথে কে পুলিং এজেন্ট হবেন, কে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বা বিএলএ, অন্তত ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের এখানে কি ধর্মনগর কি কৈলাসহর সর্বত্র আমরা জানি। বিজেপিরও কারা হন আমরা জানি। স্বাভাবিক বিজেপির তারাও সিপিআইএম এর বা কংগ্রেস দলের কারা হবেন জানেন। 17 এপ্রিল থেকে গতকাল ভোট হয়েছে, তার দুদিন আগে থেকে বাড়ি ঘরে ঘরে গিয়ে ধমকি দেওয়া, শাসানো, দৈহিক আক্রমণ। আর গতকাল যখন ভোট শুরু হবে সকাল 7টায়, তার 3-4 ঘন্টা আগে থেকেই সারা ত্রিপুরাজ্য, শুধু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যেখানে ভোট হয়েছে সে এলাকার নয়, ট্রেন বোঝাই করে এই ধর্মনগর থেকেও তারা লোক নিয়ে গেছে, সাবরুম থেকে লোক এনেছে যেখানে ভোট নেই। তাহলে ঘটনাটা কি বোঝায়? গত 17 তারিখ আমাদের দেশের প্রধানমন্ত্রী আগরতলা এসে তার দলের পক্ষে প্রচার করে গেলেন। তার দুদিন আগে 15 তারিখ এই সরকারের, মোদী সরকারের 2 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার করে গেলেন। ত্রিপুরা সে কি বললেন? তারা কি বলে তাদের সমর্থকদের আশ্বাস দিয়ে গেলেন? বলছেন আপনারা ত্রিপুরাবাসী বা এই দেশের মানুষ पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है। এখন তো আগের মতো আর সিনেমা হল নাই। আমাদের বয়সের যারা আগে যৌবনকালে আমরা সিনেমা দেখতাম, সিনেমা হলে কি হতো? মূল সিনেমা শুরু হওয়ার আগে সেই সিনেমার মূল কিছু পর্ব, কিছু ফাইট, কিছু গান ইত্যাদি এক ঝলকে দেখানো হতো। এটাকে বলা হয় ট্রেলার। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মহোদয় তারা বলছেন पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है, आने वाला 5 साल में असली पिक्चर देखेंगे। तो কি ট্রেলার আমরা দেখেছি দেশের মানুষ? কে ট্রেলার দেখছি আমরা ত্রিপুরাজ্যের মানুষ? এই ট্রেলার মানে হলো আপনি বিজেপির সমর্থক নন, আপনি দোকান করতে পারবেন না। আপনি বিজেপি বিরোধী কোন দল, কমিউনিস্ট হোক, কংগ্রেস হন বা অন্য দল, পুলিশের পারমিশন থাকলেও আপনি মিছিল করতে পারবেন না। ঠিক আছে, খাস জায়গা থেকে বিরোধী দলের অফিস ভেঙে দেওয়া হয়েছে, জুত জায়গায় হলেও সে অফিস রাখতে পারবেন না। এই ধর্মনগর আছে, এখান থেকে মাত্র কয়েকশো মিটার হবে।
বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের একটা অফিস, ডিএম অফিস থেকে তার নাকের ডগায় এই অফিস দখল করে নিয়ে বিজেপির অফিস সেখানে পতাকা টাঙিয়ে রেখেছে। সারা দেশের মধ্যে আজকে এই ট্রেলার, অর্থাৎ এই দেশ আর গণতান্ত্রিক দেশ না। এই দেশ ডক্টর আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধান অনুযায়ী চলবে না। এই দেশ বহুদলীয় পার্টির এবং তার সংসদীয় কায়দায় ভোট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার চালাবে। সেখানে আজকে শাসক দল ছাড়া, সে শাসক দলের সমর্থক না হলে পরে কোন রাজ্যে কোন পঞ্চায়েতে অন্য দলের সমর্থক হলেও তাদের সেভাবে কাজ করতে দেওয়া হবে না। আজকে আমরা লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পোড়ানো হচ্ছে, সাংসদদের কিনে নেওয়া হচ্ছে, বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে। আর যে সমস্ত বিরোধী বিধায়করা তাদের চাপে পড়ছেন না, মাথা নত করছেন না, এদের পেছনে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে জবরদস্তি করে একনায়কতান্ত্রিক কায়দায় শুধু সরকার ভাঙছে না, সরকার চালাচ্ছে না, আইনও তৈরি করছে। আপনারা দেখেছেন আমাদের দেশের এই বিগত সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন 147 জন সাংসদকে শুধু যে মোদী সরকারের তার নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিয়ে 16টা আইন পাশ করেছে কোনো আলোচনা ছাড়া। অর্থাৎ সংসদ থাকবে, বিধানসভা থাকবে, কিন্তু সেই সংসদের সেই বিধানসভাতে সংবিধান অনুযায়ী, সংবিধান নির্দেশ অনুযায়ী আইন তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের স্বৈরাচারে এবং দেশের কর্পোরেটদের সেবা করার জন্য যে সমস্ত আইন তৈরি করতে হবে সে সমস্ত আইন তৈরি করো। আত্মার বিরোধিতা করলে পরে তাকে জেলে পোড়ো। সেই জায়গায় আজকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এখনো তারা জেলে। কি বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কোনো একজন অপরাধী সাক্ষী দিয়েছে। আমাদের সভাপতির মধ্যে অন্যতম একজন, তিনি একজন